ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন 6 PM যে আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি। তো আজকে আমরা 19 আগস্ট আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। তো আমরা এখানে প্রথম যে খবর দেখব যে AK-47 কাণ্ডে সরলেন এসপি। ঠিক আছে, আমরা কোকরোচ জনতা পার্টির যে আন্দোলন, যেটা দিল্লির যন্তর মন্তরে হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় প্রায় প্রত্যেকটি রাজ্যেই কিন্তু আন্দোলন দেখা দিয়েছিল আর কি। ঠিক আছে, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বিহারে আমরা একটা ছবি দেখেছিলাম যে একজন কনস্টেবল AK-47 তাক করেছিল ছাত্রদের দিকে। ঠিক আছে, এই ঘটনায় প্রবল নিন্দা করা হয় বিহার পুলিশের, এবং সেই কনস্টেবলকে আগেই পদ মানে পদ থেকে সরানো হয়েছিল যাকে বলা যায়, এবং পরবর্তীকালে এখন ওই জেলার যে দায়িত্বে এসপি ছিলেন, এসপিকেও কিন্তু সরানো হলো। ঠিক আছে, আর কি হয়েছে, রাঁচিতে প্রবল চাপের মুখে ছাত্র আন্দোলনের জন্য আহ, হেমন্ত সোরেন অর্থাৎ রাঁচি সরকার ঘোষণা করেছে 2014 সাল থেকে যে সমস্ত পরীক্ষা হয়েছে এবং যেগুলাতে কোনো সরকারের গাফিলাতির অভিযোগ উঠে এসেছে বা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠেছে, প্রায় সব পরীক্ষাই কিন্তু বাতিল করা হবে। যেখানে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন আছে, ঝাড়খণ্ড কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয় ওটা আছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা যেটা তদন্ত কমিটি গড়বে কোর্টেই, অর্থাৎ এই ব্যাপার নিয়ে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ায় ছাত্র আন্দোলনের উপর কেন লাঠিচার্জ করা হয়। ঠিক আছে, তো এটার উপর বেস করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ঘোষণা করেছে যে একটা কমিটি গঠন করা হবে, যেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি থাকবে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি থাকবে, কোনো অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক থাকবে। এই ব্যাপারে দিয়ে করে কয়েকটা কমিটি গঠন করা হবে, যারা সময় সময় কোর্টকে সবকিছু জানাবে তদন্তের ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি নদিয়ায় শিবনিবাসে মেয়েদের নৌকা বাইচ, অর্থাৎ আমরা জানি 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা হলো, নদিয়া জেলাটা 1947 সালের 18ই আগস্ট কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল ভারতের সঙ্গে। ঠিক আছে, তো ওই জন্যই নদিয়া জেলাতে এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনটাতে শিবনিবাসে, নদিয়ার একটা জায়গা যেখানে মেয়েদের নৌকো বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে। ঠিক আছে, লক ইন কেন প্রশ্ন সুপ্রিম কোর্টের, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই টাকাটা এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে ওই টাকাটা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়ছে, এবং সেটা 2 বছর অবধি কিন্তু তোলা যাবে না। হ্যাঁ, তো এটা নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের প্রশ্ন করেছে। আপাতত বিধানসভার বিরোধী দলনেতা এখন ঋতব্রত ভট্টাচার্য। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু এটা তদন্ত খতিয়ে দেখা হবে, যখন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আবেদনের ভিত্তিতে এই মামলার যখন শুনানি হবে। আইপ্যাক মামলায় সিবিআই দিতে নারাজ রাজ্য, অর্থাৎ আমরা জানি আমাদের যে বিগত বিধানসভা ভোটের আগে আমাদের রাজ্যের যে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, যখন ওই আইপ্যাক কর্ণধারের বাড়িতে যখন ইডি আধিকারিকরা রেড করার জন্য গিয়েছিলেন, সিবিআই ও ইডি আধিকারিকরা, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাজে বাধা দিয়েছিলেন, এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। ঠিক আছে, তো এখন ব্যাপার হচ্ছে যেটা সুপ্রিম কোর্ট অবধি ব্যাপারটা যায় যে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে। তো এখন বলতে চাইছে যে সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকারও দাবি করতে পারে, আবার সুপ্রিম কোর্টও দাবি করতে পারে, কিন্তু রাজ্য চাইছে না যে তাদের নির্দেশ মতো আইপ্যাক মামলার তদন্ত করুক সিবিআই। কারণ কি, পরবর্তীকালে তাহলে রাজ্যকে বলা হতে পারে যে রাজ্য এটা ইচ্ছা করে বা রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে রাজ্য সিবিআই তদন্ত দাবি করছে। এই জন্য রাজ্য চাইছে যেমন এই নির্দেশটা যেন সুপ্রিম কোর্টের আদেশ মতোই হয়ে থাকে, তাহলে রাজ্যকে পরে কোনরূপ দোষারোপ করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই মামলা যদি সিবিআই তদন্ত হয়ে থাকে। যাচা স্থগিত, অর্থাৎ তৃণমূল জামানায় যে ওবিসি বা এসটি এসসি সার্টিফিকেটের যে শংসাপত্র তৈরি হয়েছিল, যেগুলো দুয়ারে সরকারে, তো এই সরকার তদন্তের জন্য নির্দেশ দিয়েছিল যেগুলো যাচাই করতে, ওগুলো প্রায় সবই ভুলভাল ভাবে করা হয়েছে,
এবং এরা তদন্ত বা যাচাই প্রক্রিয়া শুরু করে, কিন্তু কোর্ট আপাতত বলছে যে না, এখন ওগুলা আপাতত ভাবে স্থগিতাদেশ থাকছে, ওগুলা এখন আর যাচাই করা যাবে না, আপাতত স্থগিতাদেশ। এরপরে হয়তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও যেতে পারে, ঠিক আছে। সংবিধান মেনে দলবদল দাবি কাকলির, অর্থাৎ আমরা জানি সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের বিধানসভা ফলাফলের পর পশ্চিমবঙ্গের 20 জন তৃণমূল এমপি তারা দল ত্যাগ করে, তৃণমূল দিয়ে করে এনসিপিআই পার্টির সঙ্গে যুক্ত হয়, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়া, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়া, ঠিক আছে। অর্থাৎ এবং তাদের যে দলনেতা কাকলি ঘোষ দস্তিদারকে তাদের দলনেতা করা হয়েছিল, ঠিক আছে। এবারে উনি বলছেন যে না, আমরা যা কিছু করেছি আমরা আইন মেনে করেছি। কারণ কি হয়েছে, আমরা জানি যে অ্যান্টি ডিফ্লেকশন ল, যেটা আমাদের দশম তফসিলে বর্ণিত আছে, দশম তফসিলে অ্যান্টি ডিফ্লেকশন ল বর্ণিত আছে। সেখানে আমরা দেখেছি যে 2/3 মেজরিটি নিয়ে কিন্তু কেউ চাইলে দল ত্যাগ কিন্তু করতে পারে। যেহেতু টিএমসির 28 জন এমপি ছিল, তাহলে 3 × 7 = 18, 18+, যেহেতু এরা 20 জন নিয়ে গেছে, সেক্ষেত্রে তারা যে গেছে ওটা সংবিধান মেনেই দলবদল করেছে, এমনটা নয় যে তারা সংবিধান বিরোধী কাজ করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল নির্বাচনে অধিকাংশ আসন জিতেন তৃণমূল প্রার্থী আইনজীবীরা, অর্থাৎ বার কাউন্সিল থাকে আইনজীবীদের একটা সংগঠন, সেটা জেলার কোর্টগুলোতেও আমরা দেখা যায়। সম্প্রতিকালে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির উপস্থিতি অনুপস্থিতি নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বিসিআই, বার কাউন্সিল অফ ইন্ডিয়া থাকে, অর্থাৎ সংগঠক, কোর্টটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য আইনজীবীদের নিয়ে একটা সংগঠক। তো পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে তৃণমূলপন্থী আইনজীবীরা বেশি আসনে জিতেছেন। তারেকের দিল্লি সফর হাল ছাড়েনি ভারত, অর্থাৎ তারেকের যে দিল্লি সফর হওয়ার কথা ছিল 21শে আগস্ট, সেই নির্দেশ মতো ভারত প্রবলভাবে চাইছে যাতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসেন। এই জন্য বাংলাদেশে যুক্ত ভারতের হাই কমিশনার তিনিও সে দেশের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলছেন। তৃণমূলের স্থায়ী কমিটি পদে এনসিপিআই নজির, অর্থাৎ আমরা জানি স্ট্যান্ডিং কমিটি কিন্তু গঠন করা হয়, ঠিক আছে। যে কোনো মন্ত্রিত্ব থাকা থাকতো স্ট্যান্ডিং কমিটি কিন্তু প্রত্যেকটা জায়গায় গঠন করে, প্রত্যেকটা দপ্তর, এবং ওই স্ট্যান্ডিং কমিটিতে কিন্তু উনি কোনো মন্ত্রী কিন্তু থাকতে পারেন না, ঠিক আছে। এবং সেইখানে কি থাকে, আলাদা সাংসদরা থাকতে পারে, আলাদা বিজেপিরও সাংসদ থাকতে পারে এবং বিরোধীরও সাংসদ থাকতে পারে। এবারে এটার এই প্রত্যেকটা স্ট্যান্ডিং কমিটির মেম্বার সংখ্যা নির্ধারণ করেন হচ্ছে স্পিকার, ঠিক আছে। তো এক্ষেত্রে এনসিপিআই যারা, তারা তো তৃণমূল থেকে এসেছে, ঠিক আছে। তো বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের স্থায়ী কমিটির প্রতি এনসিপিআই নজর, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি যেগুলো আছে ওই জায়গাগুলোতে তৃণমূলের যে স্থায়ী কমিটিগুলা, সেগুলোতে কিন্তু এনসিপিআই এর সদস্যদের কিন্তু বসানো হচ্ছে আর কি। এই ব্যাপারে দ্বিমত তৈরি হচ্ছে আর কি। আর স্ট্যান্ডিং কমিটিটা গঠন করা হয় থাকে কিন্তু ওই দপ্তরের পর্যালোচনা করার জন্য। আচ্ছা, আর যদি পূর্ব পরিকল্পিত কোনো সমস্যা না হয়, হয়তো আম, কোনো তদন্ত হয়তো তৎক্ষণাৎ সারা দেশব্যাপী কোনো প্রবলেম হলো যেটা তদন্ত বা আলোচনার প্রয়োজন, তখন এটাকে অ্যাডহক কমিটি বলা হয়। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিট প্রশ্নপত্রের যে ফাঁসের কেলেঙ্কারি, এই ধরনের প্রবলেমের জন্য কমিটি গঠনকে বলা হয় অ্যাডহক কমিটি। পাক ম্যাচ হারলেই বিদায় ভারতকে, পাক ম্যাচ হারলেই বিদায় ভারতকে নিয়ে আশায় শ্রীজেশ, ঠিক আছে। আমরা জানি নেদারল্যান্ডস ও বেলজিয়ামে এবছর হকি বিশ্বকাপ চলছে, যেখানের প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ভারত জয়লাভ করলো, দ্বিতীয় ম্যাচে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যায়। এখন ভারত এবং পাক ম্যাচে যদি এখানে ভারত হেরে যায়, তাহলে এখানেই কিন্তু ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন কিন্তু অধুরা থেকে যাবে এবং তাদেরকে এই টুর্নামেন্ট থেকে বাইরে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আজকেই এই ম্যাচটা দেখার বিষয় আছে। পতনের মুখে গোলদুর্গ, শেষ দিন গিলদের চাই 6 উইকেট, অর্থাৎ শ্রীলঙ্কার 6 উইকেট নিতে পারলেই এই গোল টেস্টটা কিন্তু জিতে যাবেন ভারতীয় খেলোয়াড়রা, ঠিক আছে। এবং এই ম্যাচে একটা বিশ্ব রেকর্ড গড়লেন আমাদের যে ঋষভ পন্থ আছে, উইকেট কিপার ব্যাটসম্যান, উনি 89 ম্যাচে 100টি 6
তিনি 89টি ম্যাচে 106 মারলেন, ঠিক আছে। ভারতীয় এর আগে কোনো ভারতীয় টেস্টে এখনো পর্যন্ত 106 কিন্তু মারতে পারেননি, যেটা আমাদের ঋষভ পন্থ এই রেকর্ড নজির গড়লেন, ঠিক আছে। এই তালিকায় চর্চার মধ্যে থেকেছে অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডান মেকালাম, বেন স্টোকস। মেয়েরা প্রথম ম্যাচে চীনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছিল, কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6-1 থেকে কিন্তু জিতে এখন শীর্ষে কিন্তু মেয়েরাই। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে অর্জুন পুরস্কার ঘোষণা করা হয়েছে এবারে। 17 জন ক্রীড়াবিদ ও পুরস্কার পাচ্ছেন, ঠিক আছে। অর্জুন পুরস্কার পাচ্ছেন 17 জন, তার মধ্যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু একজনকেও কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তেজস্বিনী শঙ্কর অ্যাথলিটসদের, মোহাম্মদ আজমল, আরো অনেকে রয়েছেন। এবছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কিন্তু ওটা ধ্যানচাঁদ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার আগে নাম ছিল, বর্তমান নাম হয়েছে ধ্যানচাঁদ, ঠিক আছে। ওই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবছর কিন্তু কারোর নাম কিন্তু ঘোষণা করা হয়নি। সম্প্রতিকালে আমরা দেখছি দিল্লিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ চলছে, ঠিক আছে। তো প্রথম ম্যাচে ভারতের আয়ুষ শেট্টি 1 নম্বর র্যাঙ্কে থাকা খেলোয়াড়কে হারিয়েছে, গতকাল আমরা দেখেছিলাম। তো এরপরে দেখছি যে লক্ষ্য সেন, উনিও কিন্তু শুরুটা দারুণভাবে করেছেন। পিভি সিন্ধুও কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করেছে। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই পেপার বিশ্লেষণ যারা মন দিয়ে দেখলেন। যদি আমাদের এই পত্রিকা বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।